একটা 6 to 12 hours from the chest pain and হসপিটালে পৌঁছার 90 মিনিটসের মধ্যে পৌঁছতে হবে করতে হবে। এটাই ইম্পর্টেন্ট। এটা টাইম ইজ মাসল। আপনি যত দেরি করবেন তত মাসলের ক্ষতি হতে থাকবে। কারণ একটা রোগী যদি আসে, আমি যদি একদিন পরে করি, সেটা প্রাইমারি পিসিআই না। হলো যে রক্তনালীতে 100% বন্ধ হয়ে যাবে একটা রক্তের দলা দিয়ে। আমার এই রক্তের দলাকে সরাতে হবে এবং সরিয়ে আবার প্রবাহটা চালু করতে হবে। এবং এই যে চালু করার এই পদ্ধতি, এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি প্রাইমারি। এই কথাটা মনে রাখতে হবে, যদি আমার এরকম কিছু মনে হয় যে আমার অস্বাভাবিক লাগছে, আমার ঘাম হচ্ছে, স্পেশালি বুকে চাপ ধরা যায়, মনে হচ্ছে কোনো একটা পাথর চাপা দিয়ে রাখছে হাতের দিকে, যদি আমাদের রেডিয়েশন হয়, সোয়েটিং হয়, তাহলে বুঝতে হবে এটা হার্ট অ্যাটাক, ধরে নিতে হবে। এবং যদি এটা ভুল হয় কোনো অসুবিধা নেই। যদি কি হাসপাতালে আমি শুনি যে আমার এটা হার্ট অ্যাটাক ছিল, গেছিল, ভালো খবর। বাট আমি যদি গ্যাস ভেবে বা গ্যাস্ট্রিক ভেবে আমি সারা রাত কাটায় পুরো একটা বড় হার্ট অ্যাটাক করে ফেললাম, এটা তো অনেক দুঃখজনক। একটা ওরকম যদি মনে হয়, আপনারা ওষুধগুলো খাই, 300 মিলিগ্রাম অ্যাসপিরিন খেয়ে নেবেন, এবং 300 মিলিগ্রাম অ্যাসপিরিন খেলে 25% ডেথ রিডাকশন। আর তার সাথে যদি ক্লোপিডিগ্রাম অ্যাড করা হয়, আরো 5 to 7% হয়। মানে টোটালি তাহলে প্রথমে যদি আমি যত তাড়াতাড়ি অ্যাসপিরিন স্পেশালি ক্লোপিডিগ্রাম খাই, তাহলে অ্যারাউন্ড 30% ডেথ রিডাকশন হয়। আজকের পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের পডকাস্টের বিষয়বস্তু প্রাইমারি পিসিআই। হার্ট অ্যাটাক একটা ইম্পর্টেন্ট কারণ এবং বাংলাদেশের নাম্বার 1 কজ অফ দ্য কার্ডিয়াক ডেথ। এই হার্ট অ্যাটাকের গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হল প্রাইমারি পিসিআই। এই প্রাইমারি পিসিআই নিয়ে আমরা কথা বলবো, এবং এই জন্য আমাদের এখানে এসেছেন একদম সুনামধন্য কার্ডিওলজিস্ট প্রফেসর ফজিলাতুন্নেসা মালিক। শি ইজ এ ভেরি রিনাউন্ড interventional cardiologist, and everybody knows her as a dedicated interventional cardiologist. Fazila, thank you for coming and to joining with us. Thank you. আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। আমরা আজকে প্রাইমারি পিসিআই কথা বলবো। আমরা কিন্তু এটা হলো এক্স্যাক্টলি কোশ্চেন আনসার সেশন না, এটা আমরা বাইলেটারাল ডিসকাশন করবো, যাতে সাধারণ মানুষ বা জুনিয়র ডক্টর বা অ্যাওয়ারনেস বাড়ে বা কিছু টেক হোম মেসেজ পেয়ে যায়। সুতরাং আমরা প্রাইমারি পিসিআই একটা টার্ম আছে, তাই না? এটা এখন অনেক মানুষই জানে, কিন্তু আরো আমাদের এটা ব্রডার স্কেলে পেনিট্রেট করতে হবে। বিকজ হার্ট অ্যাটাকের পরে স্পেশালি এসটিএমআই এর ক্ষেত্রে যে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বলতে আমরা প্রাইমারি পিসিআই বলে থাকি। যে প্রাইমারি পিসিআই জিনিসটা কি? ধন্যবাদ প্রশ্নের জন্য। এখন দেখেন, হার্ট অ্যাটাক প্রথমে আমাদের একটু পিছিয়ে যেতে হবে আমার মনে হয়, যে বোঝার জন্য যে হার্ট অ্যাটাক কি। তা হার্ট অ্যাটাক হলো যে আমাদের তো হার্ট একটা পাম্প। এই পাম্পটা আমাদের সারা শরীরে রক্ত দেয়, বিশুদ্ধ রক্ত দেয়, দূষিত রক্তটা ফেরত আনে। এখন এই যে পাম্পটা, এটা তো মার পেট থেকে চালু হয়, আমরা যেদিন মৃত্যু হবে সেদিন এটা বন্ধ হয়ে যাবে। এখন এই যে হার্ট, এই একটা মাসকুলার পাম্প, এটাকে সতেজ রাখার জন্য কয়টা ধমনী আছে বা করোনারি আর্টারি। এখন এই করোনারি আর্টারিগুলোতে আমাদের বিভিন্ন কারণে, লাইক স্মোকিং এর কারণে, তারপরে আপনি ধরেন জাঙ্ক ফুড খাওয়ার কারণে, অনেক লোক আছে যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এইসব বিভিন্ন রোগের কারণে বা স্মোকিং এর কারণে তাদের এই রক্তনালীতে চর্বি জমতে থাকে। রক্তনালীতে চর্বি জমছে, আস্তে 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 চর্বি জমছে, এবং এই চর্বি তো জমা হয় ফার্স্ট ডিগ্রি থেকে, তাই না? একদম। একটা ছোট বাচ্চারও, সে যদি প্রচুর জাঙ্ক ফুড খায়, তারও কিন্তু চর্বি জমাটা শুরু হয়ে গেছে, একদম ছোট বাচ্চারও। তো এখন এই যে চর্বি জমে জমে ব্লক তৈরি হচ্ছে, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি রক্তনালীতে ব্লক হয়েছে। তো এই যে ব্লক হচ্ছে, এই ব্লকের এই যে চর্বিযুক্ত একটা ব্লক, এটা একটা পর্দা দিয়ে, এটা এরকম পর্দা দিয়ে ঢেকে আছে। কারণ যে কোনো কারণে ওই পর্দাটা ফেটে গেল, তাহলে এই যে চর্বিটা রক্তের সংস্পর্শে আসলো, সাথে সাথে এখানে কি হলো, রক্ত জমাট হওয়া শুরু হলো, এবং রক্ত জমাট হয়ে মুহূর্তের মধ্যে ওই রক্তনালী বা ওই ধমনীটাকে বন্ধ করে ফেললো। এখন যেই রক্তনালীটা বন্ধ হয়ে গেল, তাহলে এই যে রক্তনালীটা হার্টের মাংসপেশিকে রক্ত সরবরাহ করছিল, সেটা রক্ত সরবরাহ করতে পারছে না, 100% ব্লক। এবং এটাই বৈশিষ্ট্য যে হার্ট অ্যাটাক, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল স্টেমি বলি, সেই স্টেমিতে এটার বৈশিষ্ট্য হলো যে রক্তনালীতে 100% বন্ধ হয়ে যাবে একটা রক্তের দলা দিয়ে। তাহলে এখন উপায় কি? আমার এই রক্তের দলাকে সরাতে হবে,
এবং সরিয়ে আবার প্রবাহটা এস্টাবলিশ চালু করতে হবে। এবং এই যে চালু করার এই পদ্ধতি, এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি প্রাইমারি এবং মেকানিক্যাল। জি, এটা একটা যান্ত্রিক ভাবে আমরা রক্তের দলাটাকে সরাই। এটা দুইভাবে করা যায়, একটা হলো কি ওষুধ দিয়ে যেটা ক্লট বাস্টার বলা হয়, আর একটা মেকানিক্যাল। এই মেকানিক্যাল যেটা করতে হবে সেটাই হলো প্রাইমারি পিসিআই। এটাই তো। জি, এবং আপনার তো অনেক এক্সপিরিয়েন্স আছে, এবং আপনার ইনস্টিটিউট হার্ট ফাউন্ডেশন হসপিটালে ইনস্টিটিউটে আপনার প্রচুর আপনার প্রাইমারি পিসিআই হয়ে থাকে। এখন প্রাইমারি পিসিআই চ্যালেঞ্জটা অনেক। চ্যালেঞ্জ মিনস হলো কি, এটা টাইমলি করতে হবে, অর্থাৎ চেস্ট পেইনের 6 ঘন্টার থেকে 12 ঘন্টার মধ্যে সাধারণত ফিনিশ করতে হবে চেস্ট পেইনে। এবং ক্ষেত্র বিশেষে আমাদের 24 আওয়ার্স হতে পারে, বাট ইট ডিপেন্ডস। মেজরিটি অফ দ্য কেস 6 to 24 hours। জি, এবং আপনি যত তাড়াতাড়ি এটা করতে পারবেন তত ভালো। হিসাবের কথা, তাই না? মানে এটা টাইম ইজ মাসল। আপনি যত দেরি করবেন তত মাসলের ক্ষতি হতে থাকবে। একবার ক্ষতি হয়ে গেলে পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেল। সো আপনি যত তাড়াতাড়ি এটা রক্ত প্রবাহটা আবার চালু করতে পারবেন ওই রক্তের দলাটাকে সরিয়ে, তাহলে ততই আপনি রুগীকে, এবং সেটা হলো কি হসপিটালে পৌঁছার পরে 90 মিনিটসের মধ্যে করতে হবে। হসপিটালে পৌঁছার পর 90 মিনিটসের মধ্যে করতে হবে। কারণ তাহলে বোঝা যাচ্ছে যে প্রাইমারি পিসিআই যেটা টাইম ফ্রেম আছে। অবশ্যই একটা টাইম ফ্রেমের মধ্যে আমাদেরকে একটা 6 to 12 hours ফ্রম দ্য চেস্ট পেইন অ্যান্ড হসপিটালে পৌঁছার 90 মিনিটসের মধ্যে করতে হবে। এটাই ইম্পর্টেন্ট। কারণ একটা রোগী যদি আসে, আমি যদি একদিন পরে করি, সেটা প্রাইমারি পিসিআই না, অলরেডি মাসল ইজ ড্যামেজ। আচ্ছা, এই যে প্রাইমারি পিসিআই করার পরে তো মর্টালিটি অনেক কাট ডাউন হয়, তাই না? 25% আমি লিটারেচারে দেখলাম, 25% থেকে কমে 5% আসে। সুতরাং এটা কিন্তু ভেরি 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 খুবই একটা মানে এফেক্টিভ এবং মানে কার্যকারী একটা চিকিৎসা। এবং এই প্রাইমারি পিসিআইটা সম্বন্ধে আসলে সবারই জানা উচিত, তোর সাথে জানা উচিত। কারণ মানুষ আমরা যখন, বা আপনারা যখন আপনার কাছে যখন আসেন, আমাদের কাছে যখন আসেন, প্রাইমারি পিসিআই বললে রোগীরা একটু কনফিউশনে চলে। এবং সবচেয়ে যেটা কষ্টের বিষয় হলো যে রুগী, আমরা তো চাচ্ছি তাড়াতাড়ি করে ফেলতে, বলে না আমার রুগীর গার্জিয়ান আসবে, উনি এখন আসে পুরান ঢাকায়, উনি আসুক তারপরে উনি ডিসিশন দিবে। তো এরকম যখন হয় তখন আমরা কি করি, যে বলি যে আর আপনার এটা করা যাবে না, বিকজ আমার তো 90 মিনিটের মধ্যে এটা করে না, আমি তো আপনাকে উপকারটা দিতে পারবো না। তার চেয়ে বরং আমরা তখন যেটা করি, যে বলি যে আমরা আপনাকে এখন ঔষধ দিয়ে দিচ্ছি, যেটা আপনি অলরেডি বললেন যে ঔষধের মাধ্যমে রক্তের দলাটাকে ছুটানো, স্ট্রেপ্টোকাইনেস বা টেনেকটিপ্লেস, এইসব ঔষধ আমরা দেই। এবং পরের দিন আমরা তখন বলি যে আপনারা যদি তখন রাজি হন তখন আমরা করবো। এটাকে বলা হয় ফার্মাকোইনভেসিভ। জি, তাহলে হলো কি, আমরা যেটা বুঝতে পারছি যে, বা আমরা জানি যে, একটা হলো কি প্রাইমারি পিসিআই গোল্ড স্ট্যান্ডার্ড। গোল্ড স্ট্যান্ডার্ড যদি টাইম ফ্রেম মধ্যে না করা যায়, উই হ্যাভ অ্যান অল্টারনেট অপশন। জি, এবং আমার মনে হয় বাংলাদেশের জন্য ফার্মাকোইনভেসিভটাও ভালো। কারণ দেখেন, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় বসে কিন্তু এখন তো অনেক সহজেও আপনার ওষুধ দিয়ে দেওয়া যায়, এবং এভেলেবল সব জায়গায়। আপনি ওই যে থ্রোম্বোলিটিক্স যেটাকে বলে আমরা ডাক্তারি ভাষায়, বাট এটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, বিভিন্ন দামেরও পাওয়া যায়। সো আপনি ওটা বাংলাদেশের যে কোনো জায়গায় দিলেন, সাথে যে প্রয়োজনীয় ঔষধগুলা খাওয়ানোর সেইগুলো খাওয়ালেন, তারপরে রুগীটাকে আপনি একদিনের মধ্যে একটা যে জায়গায় এই চিকিৎসা দেওয়ার সুবিধা আছে সেখানে পাঠিয়ে দিলেন। এবং রুগীর গার্জিয়ান, রুগীরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করতে পারলো, বা তারা হলো কি বুঝলো জিনিসটা, তারপর রাজি হলো। কিন্তু বিষয়টা হলো কি, প্রাইমারি পিসিআই দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। অ্যাবসলিউটলি। যদি না করা যায় তাহলে আমাদের হলো থ্রম্বোলাইটিক ফলোড বাই ফার্মাকোইনভেসিভ। দেয়ার ইজ নো আদার চয়েস। এবং এই দুটোর মধ্যেই থাকতে হবে। তার মানে সব হার্ট অ্যাটাকের রোগীটাকে প্রিডিটারমেন্ট থাকতে হবে যে আমি অথবা আমার যদি কোনো রিলেটিভের হার্ট অ্যাটাক হয়, তাহলে আমরা ইমিডিয়েটলি হসপিটালে যাব। যাওয়ার পর ডাক্তার সাহেব যেটা বলবেন, যদি ওখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকে প্রাইমারি পিসিআই, আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাব। তা যদি না হয়, তাহলে ডাক্তার সাহেব জন্য না, আমরা একটা ক্লট ডিজলভিং সাবস্টেন্স আছে, ক্লট ব্লাস্টার বলা হয়, অনেকে থ্রম্বোলাইটিক বলে, সেইগুলোকে দিতে হবে। তার মধ্যে স্ট্রেপ্টোকাইনেস, টেন্টেপ্লেস এক্সপেন্সিভ, বাট একটু দাম বেশি, বাট ইট ইজ লিটল বিট সুপিরিয়র। বাট স্ট্রেপ্টোকাইনেস সহজ, মানে টেন্টেপ্লেস দেওয়াটা আবার সহজ। এটা হলে বোলাস ডোজ দিলেই হয়ে যায়। কিন্তু স্ট্রেপ্টোকাইনেস দেওয়াটা আবার 1 ঘন্টা ধরে দিতে হবে, ইনফিউশনে দিতে হবে। যাই হোক, স্টিল স্ট্রেপ্টোকাইনেস ইজ ইম্পর্টেন্ট। এবং আমার তো মনে হয় যে গভর্নমেন্ট শুড হ্যাভ টেক দ্য পলিসি, স্পেশালি দ্য থ্রম্বোলাইটিক থেরাপি শুড বি ফ্রি ফর অল। গভর্নমেন্ট চেষ্টা করছে, ইনস্টিটিউশনভাবে আসে, কিন্তু আমার মনে হয় যে গভর্নমেন্ট
should provide it all the patient of the patient coming with STMI. কারণ এটাও টাইমলি দিতে পারলে যদি 1 ঘন্টার মধ্যে দেওয়া যায়, আমরা জানি, আপনিও জানেন, আমিও জানি, 1 ঘন্টার মধ্যে দেওয়া যায়, তাহলে ইফেক্টিভ ইজ দ্য ইকুইভ্যালেন্ট টু প্রাইমারি পিসে। অনেকে ক্লেম করে, বাট প্রাইমারি পিসে স্টিল দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যেটা হলো যে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এবং আজকে আপনার এই পডকাস্টের আমি এটাই মনে করি যে সার্থকতা হবে যদি আমরা কিছু লোককেও সচেতন করতে পারি যে আপনার যদি এরকম দেখেন যে বুকে ব্যথা হচ্ছে, আমরা দেখি যে অনেক বেশি কিন্তু অনেক দেরি করে ফেলে। এবং আমাদের সাধারণ একটা ধারণা হলো যে না, রাত্রে তো আমি পুঁই শাক দিয়ে ভাত খেয়েছিলাম, বা রাত্রে আমি একটু বেশি দেরি করে খেয়েছিলাম, এই জন্য আমার গ্যাস হচ্ছে। তো সারা রাত হয়তো উনি বুকের ব্যথা, বুকের জ্বালা নিয়ে সারা রাত ছটফট করে কাটালেন, হ্যাঁ, কিন্তু যখন সকালবেলা হাসপাতালে গেলেন তখন কিন্তু অনেক সময় অলরেডি অতিবাহিত হয়ে গেছে, অলরেডি মাসল ড্যামেজড হয়ে গেছে। তো এই জন্য এই কথাটা মনে রাখতে হবে যে যদি আমার এরকম কিছু মনে হয় যে আমার অস্বাভাবিক লাগছে, আমার ঘাম হচ্ছে, স্পেশালি বুকের চাপ ধরা যায়, মনে হচ্ছে কোনো একটা পাথর চাপা দিয়ে রাখছে হাতের দিকে, যদি আমাদের রেডিয়েশন হয়, সোয়েটিং হয়, তাহলে বুঝতে হবে এটা হার্ট অ্যাটাক, ধরে নিতে হবে আর কি। এবং যদি এটা ভুল হয় কোনো অসুবিধা নেই, যদি কি হাসপাতালে আমি শুনি যে আমার একটা হার্ট অ্যাটাক ছিল, গেছিল, ভালো খবর। বাট আমি যদি গ্যাস ভেবে বা গ্যাস্ট্রিক ভেবে আমি সারা রাত কাটায় পুরো একটা বড় হার্ট অ্যাটাক করে ফেললাম, এটা তো অনেক দুঃখজনক একটা, ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমাদের মানে রোগীর তো সচেতন হতে হবে, রোগীর আত্মীয় সচেতন, সাধারণ সচেতন হতে হবে। জি। এবং আমার মনে পড়ে যে আমাদের ব্রিগেডিয়ার মালিক স্যার, যিনি আমরা ফাদার অফ কার্ডিওলজি বলে থাকি বা বলি আর কি, বা আমরা অনার্ড ফিল করি, উনি কিন্তু সবসময় বলতেন যে কাউন্সিলিং, এবং উনি বলতেন সচেতন বাড়াতে হবে। সচেতন ছাড়া শুধু ট্রিটমেন্ট করে লোকজনের চিকিৎসা হবে না। কাজেই এই যে আমরা যে আজকে ডিসকাশন করছি, এই ধরনের প্রোগ্রাম আমার মনে হয় আরও বেশি করা উচিত, এবং বিভিন্ন জায়গায় ভেন্টিলেশন করা উচিত। আসলে এই জিনিসটা যে হার্ট অ্যাটাকটা কী, হার্ট অ্যাটাক হলে কী করণীয়, হুইচ দ্য বেস্ট ট্রিটমেন্ট, অল্টারনেট কী আছে না আছে। আরেকটা জিনিস বলতে চাই, হার্ট অ্যাটাক হলে ধরেন ইকোস্পিরিন সিম্পল ওষুধ, তাই না, সে 25% ডেথ রিডাকশন করে। ইট ইজ ডকুমেন্টেড। আরেকটা জিনিস দেখেন, সবাই বাসায় কিন্তু কোনো না কোনো লোক এই অ্যাসপ্রিন, তারপরে ক্লোপিডোগ্রল, তারপরে কোলেস্টেরল কমানোর ওষুধ, এগুলো কেউ না কেউ খাচ্ছে, তাই না, বাসায় কেউ না কেউ খাচ্ছে। সুতরাং মানে এটা আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ আপনার এই পডকাস্ট থেকে যেতে পারে যে ওরকম যদি মনে হয় আপনারা ওষুধগুলো খাই, 300 মিলিগ্রাম অ্যাসপিরিন খেয়ে নেবেন, এবং 300 মিলিগ্রাম অ্যাসপিরিন খেলে 25% ডেথ রিডাকশন হয়। আর তার সাথে যদি ক্লোপিডোগ্রল অ্যাড করা হয় আরও 5 to 7% হয়। মানে টোটালি তাহলে প্রথমে যদি আমি যত তাড়াতাড়ি অ্যাসপিরিন স্পেশালি ক্লোপিডোগ্রল খাই, তাহলে অ্যারাউন্ড 30% ডেথ রিডাকশন হয়। তাহলে সিগনিফিক্যান্ট। এবং শুধু এটাও কিন্তু অ্যাওয়ারনেস দরকার, এবং আমার মনে হয় ব্যাগে করে এটা ঘোরা উচিত। হ্যাঁ, ব্যাগের একটা ব্যাগের মধ্যে থাকা উচিত আর কি, যে আমার হঠাৎ যদি আল্লাহ না করুক সমস্যা হয়, এগুলোর সাথে সাথে খেয়ে ফেলবো, এর কোনো সাইড এফেক্ট নাই তো, there is no side effect, সেটাই তো, there is no side effect। তাহলে এটা তো আপনি তাহলে একটা টেক হোম মেসেজ দিয়ে দেন যে মানুষের উদ্দেশ্যে, যে হার্ট অ্যাটাক করে আমরা কি করতে পারি। এখন হার্ট অ্যাটাক করলে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রল এবং অ্যাসপিরিন খেতেই হবে তাকে, মাস্ট। এবং এটা সাবলিঙ্গুয়াল অ্যাসপিরিন, সলিবল অ্যাসপিরিন, কিন্তু আমাদের দেশে তো সলিবলটা পাওয়া যায় না। আগে পাওয়া যেত, এখন পাওয়া যায়, তার মানে তাহলে চিবিয়ে খেয়ে ফেলবে, এবং হলো কি আমাদের 75-81 পাওয়া যায়, তার মানে 70-81 3টা বা 4টা খেয়ে নেবে আর কি। আর অনেকের কনসার্ন থাকে যে আমার অ্যাসিডিটি বাড়তে পারে, তাহলে একটা গ্যাস্ট্রিকের ওষুধ সাথে সঙ্গে খেয়ে নিলে কোনো অসুবিধা নাই। আর অ্যাসপিরিন এমন কোন হার্মফুল না, একমাত্র হলে অ্যাসপিরিন যদি সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন থাকে, অথবা যার ব্লিডিং অ্যাক্টিভ ব্লিডিং আছে, এটাই। বাট ইট ইজ আ রিমোট পসিবিলিটি। এই পসিবিলিটি মাথায় রেখে যে অ্যাসপিরিন খেলে আমার ওই যে গ্যাস্ট্রিক ব্লিডিং হবে, এটা একটা মানে মিসকনসেপশন বা মিসরিডিং। এই ধরনের কনসেপশন না খেয়ে বরঞ্চ এটা খেয়ে নেওয়া উচিত। খেয়ে তারপর তাকে ইমিডিয়েটলি হসপিটালে যেতে হবে। হসপিটালে গিয়ে নিকটস্থ, এবং এখন তো সব জায়গায় আছে ইসিজি মেশিন আছে থ্রুআউট দ্য কান্ট্রি, এবং আবার হার্ট ফাউন্ডেশন আপনার অনেক ব্রাঞ্চ আছে, তাই না, আপনাদের হার্ট ফাউন্ডেশন অনেক অ্যাফিলিয়েটেড বডি, ব্রাঞ্চ বলবো না, অ্যাফিলিয়েটেড বডি আছে, বা এমনি গভর্নমেন্টেরও তো বিভিন্ন জায়গায় আছে, সাব সেন্টারে আছে, এবং ওটাকে ইভেন উপজেলা সব জায়গাতেই আছে। আর ইসিজি এখন সব জায়গায় প্রাইভেট সেক্টরেও আছে, গভর্নমেন্ট সেক্টরে আছে। একটা ইসিজি করে নিয়ে তখনই বোঝা যাবে। এখন ইসিজি যদি নাও পড়তে পারে, ইসিজি নিশ্চয়ই তার সাথে একটা কার্ডিওলজি কানেক্টেড থাকে। ইউ ক্যান স্ক্যান ইট এন্ড ইউ ক্যান সেন্ড ইট হোয়াটসঅ্যাপে পাঠালে। এখন তো সবার কাছে স্মার্ট টেলিফোন আছে, একটা হোয়াটসঅ্যাপে পাঠালে তখন তো আর এসটিএমআই ডায়াগনোস করার জন্য তো আর বেশি কিছু লাগে না। একটা হলো চেস্ট পেইন, একটা ডিসিজি।
একটা মিসকনসেপশন আছে যে ট্রোপোনিনাই জন্য ওয়েট করে অনেক সময়, ট্রোপোনিনাই। হ্যাঁ, যে রক্তে ট্রপোনিন বেড়েছে তাহলে হার্ট অ্যাটাক হবে। আর তা না হলে আপনার অনেকে কনফিউশন থাকে, না আমার তো ট্রোপোনিন নর্মাল, তাহলে আমার কিছু হয়নি, আমার ইসিজি ভালো, এটা কিন্তু অনেকেই বলে। কাজে ইভেন অনেক জুনিয়র ডাক্তার বলে, স্যার আমি তো এবং বিদেশ থেকে একজন টেলিফোন করছে, হোয়াট ইজ এ ট্রোপোনিনাই। আমি বললাম যে এখানে এসটিএমআই ডায়াগনোসিস ট্রোপোনিনাই লাগে না, এসটিএমআই ডায়াগনোসিস ট্রোপোনিন আসতে টাইম লাগবে। এসটিএমআই ডায়াগনোসিস জন্য মেইন হলো চেস্ট পেইন, টিপিক্যাল চেস্ট আর ইসিজি সেন্সর। এই তো কাজে এটা কিন্তু মিসকনসেপশন। ইভেন আমি তো বললাম যে আমাকে একজন বিদেশ ডাক্তার বলেছে যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ইজ নট এ কার্ডিওলজিস্ট, সে বলছে যে আপনার ট্রোপোনিনাই নর্মাল, তাহলে আপনি এসটিএমআই কিভাবে বলবেন। কাজে এটা কিন্তু আমাদের অনেক কনসেপশন আছে। কাজে এসটিএমআই ডায়াগনোস করার জন্য দুটো জিনিস, একটা চেস্ট পেইন, টিপিক্যাল চেস্ট পেইন, আর হলো ইসিজি সেন্সর। আর ট্রোপোনিন আই আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সাধারণত হাই সেন্সিটিভিটি ট্রোপোনিন আই ব্যবহার করলেও তো একটা সময় লাগবে ওইটা রক্তে যেতে। তো আমরা যদি খুব তাড়াতাড়ি ট্রোপোনিনটা স্যাম্পল পাঠিয়ে দিই তাহলে প্রথম ক্ষেত্রে নেগেটিভ আসতেও পারে, পরে আমরা চেক করে দেখবো যে আস্তে আস্তে এটা বাড়ছে কিনা ট্রোপোনিন। জাস্ট একটা স্যাম্পলের উপরে আমরা ভরসা করবো না। প্রাইমারি পিসিএ ধরেন করা হলো বা থ্রম্বোলাইটিস দেওয়া হলো, এরপরে তো আরও কিছু স্টেপ নিতে হবে। কারণ হলো কি, আমি একটা পেশেন্ট প্রাইমারি করে দিলাম অথবা ফার্মাকোগনোসিস করলাম, তারপর সেই পেশেন্টটাকে তো আলটিমেটলি তো দিস পেশেন্ট হ্যাজ টু ফলো আপ অ্যান্ড দিস পেশেন্ট হ্যাজ টু গো ফর রিহ্যাবিলিটেশন। এখন আমাদের দেশে অনেক কনসেপশন আছে যে হার্ট অ্যাটাক মানে শেষ, হার্ট অ্যাটাক মানে শেষ, মানে ওই তার ভদ্রলোক এত বেশি মোরালি ডিগ্রেড হয়ে যায়, ফ্যামিলি এত বেশি ডিগ্রেড হয়ে যায় যে আসল কথা কি তার কার্যক্ষমতা নষ্ট হয়, তার থিঙ্কিং পাওয়ার নষ্ট হয়, সাইকোলজিক্যাল একটা আপসেট হয়ে যায়। সুতরাং এখানে আপসেট হয়তো কিছু নাই, কারণ প্রাইমারি পিসিআই যদি টাইমলি করা যায়, 1 ঘন্টার মধ্যে করা যায়, 2 ঘন্টার মধ্যে করা যায়, হার্টটা সম্পূর্ণ নর্মাল হয়ে যায়। কিন্তু যত ডিল হবে তখন হার্টের পাম্পিং করতে থাকবে। আর মানে এই জন্যই সচেতনতা নাম্বার 1, নাম্বার 2 হলো প্রম্পট এবং এফেক্টিভ চিকিৎসা, এই দুটাই মূল মন্ত্র। আর আরেকটা জিনিস হলো যে আপনার একবার হার্ট অ্যাটাক হয়ে গেল, আপনি যেটা বললেন যে পরবর্তীতে আপনার জীবন নর্মাল স্বাভাবিক জীবনে অবশ্যই ফেরত আপনি যেতে পারবেন, কিন্তু আপনার তো কিছু নিয়ম কানুন মানতে হবে, তাই না? সেই নিয়ম কানুনের মধ্যে হলো যে যারা স্মোকার তাদের 100% স্মোকিং বাদ দিতে হবে। আমরা অনেক রুগী দেখি যে একটা হার্ট অ্যাটাক হয়েছে, উনি এসে প্রাইমারি পিসিআই করেছেন কিন্তু উনি স্মোকিং বাদ দিতে পারছেন না। তো এইটা তো হলে তো কোনো লাভ হবে না। যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটাকে খুব এফেক্টিভলি কন্ট্রোল করতে হবে, প্রেশারটাকে ইফেক্টিভলি কন্ট্রোল করতে হবে, কোলেস্টেরলটাকে কন্ট্রোল করতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনি বলেন অ্যাসপ্রিন আর ক্লোপিডোগ্রল, আপনার এগুলা খেতে হবে, ওষুধগুলা খেতে হবে, তাই না? তাহলে এটা তো বিপদ। অনেক সময় হয়তো বলতে পারে যে আমার স্টেন্ট লাগানো হয়ে গেছে, আমার সবকিছু ভালো আছে, আমার কি দরকার, হঠাৎ করে ওষুধ বন্ধ করে দেয়। বন্ধ করার ফলে হয় কি যে ওখানে আবার ক্লটটা জমা হয়, ক্লট জমা হয়, আবার হার্ট অ্যাটাক নিয়ে পড়তে। এক্স্যাক্টলি, এটা আমাদের অনেকের রুগীরা আছে যে খেলো 1-2 বছর ওষুধ খেলো, তারপর বলে আমি আবার আরেকটা হার্ট অ্যাটাক নিয়ে আসে। যে কেন, কি হয়েছিল? না আমার তো খুবই শরীর ভাল লাগছিল, কোনো অসুবিধা নাই, ভাবলাম একটু ওষুধ বন্ধ করে দেখি। এটা অনেকেই সচেতন ভাবে করে। আবার আরেকটা জিনিস হয় যে না আমি তো গ্রামে বেড়াতে গিয়েছিলাম, ওষুধ দিতে ভুলে গেছি, আমি মাত্র 6-7 দিন ওষুধটা বাদ দিয়েছিলাম। তো এই জিনিসটা মনে রাখতে হবে যে আমি একবেলা ভাত না খেলে আমার কিছুই হবে না, বাট আমি একবেলা ওষুধ না খেলে আমার মারাত্মক একটা বিপদ চলে আসতে পারে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হলো কি, এইসব ক্ষেত্রে স্ট্যাটিনের পরিবর্তে অর্থাৎ কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট অলসো ভেরি ইম্পর্টেন্ট, তাই না? খুবই ইম্পর্টেন্ট। আর এটাও আরেকটা মিসকনসেপশন আছে আমাদের অনেক রুগীদের মধ্যে যে আমার তো এখন কোলেস্ট্রল নর্মাল, আমি কেন খাবো? কিন্তু মনে রাখতে হবে যে এই যে কোলেস্ট্রল কমানোর ওষুধ, এটা শুধু আপনার কোলেস্ট্রল যে কমাচ্ছে তা না, এটা আপনার ওই জায়গায় যে রক্তের ওখানে যে চর্বি জমতো সেই চর্বিটা জমাটা বন্ধ রাখছে। আপনি বাদ দিবেন আবার চর্বি জমতে থাকবে, অন্য রক্তনালীর অন্য জায়গায় গিয়ে জমবে। তারপরে আপনার যে পর্দাটা ছিল যেটা যে কোনো সময় ফাটল ধরে হার্ট অ্যাটাক করতে পারে, সেটাকে মোটা করে ফেলে, তাই না? তো অনেক কাজ আছে এই কোলেস্ট্রল কমানোর ওষুধ, যেটার কারণে রক্তনালীগুলা সতেজ থাকে, ভালো থাকে, এবং এটা খুবই জরুরি। কাজে কোলেস্ট্রল ওষুধটাও লাইফ লং খেতেই হবে, অবশ্যই। ডক্টর যদি বন্ধ না করে কোনো কারণে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। সেকেন্ড থিং আরেকটা হলো মিসকনসেপশন যেটা হয় মানুষের, আমাদের সবগুলো ল্যাবে কিন্তু নর্মাল ভ্যালু দেওয়া থাকে। সো মানুষজন দেখে, পেশেন্টরা দেখে যে আমার কোলেস্ট্রল নর্মালের মধ্যে আছে, এটা মিসকনসেপশন, যেমন তাই না প্যাথোলজিতে। কিন্তু আসল কথা কি, নর্মাল তো ভেরিয়েবল, এক এক পেশেন্টের জন্য এক এক ধরনের নর্মাল। যেমন যাদের হার্ট অ্যাটাক হচ্ছে
হয়ে গেছে, অথবা হলো কি যাদের হলো কি ধর স্ট্যান্ড লাগানো তাদের কাছে 55, আবার একজন যাদের কিছুই নাই তাদের কাছে 120, এবং আমাদের ওই রেঞ্জ থেকে তো লেখা থাকে। কাজে এই কনসেপশনটা থেকে বের আসতে হবে। এই রোগীদের এটা একটা ইম্পর্টেন্ট আপনাদের মনে রাখতে হবে যে কোলেস্ট্রলের যে ভ্যালুটা দেওয়া থাকে ওখানে, ওটা একজন রোগী যার কোনোই সমস্যা নাই, তার প্রেশারও নাই, তার ডায়াবেটিসও নাই, তার কিছুই নাই, ওরকম রোগীর জন্য বা ওরকম লোকের জন্য মানে ওটা অ্যাবসলিউটলি হেলদি মানুষের জন্য। হ্যাঁ, বাট আমার যদি প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, আমার অলরেডি একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাহলে তো আমার তো কোলেস্ট্রল আরো লো থাকতে হবে, 60-এর মতো খারাপ কোলেস্ট্রলটা থাকা উচিত, বা সবাই জানে এলডিএল খারাপ কোলেস্ট্রল বা এলডিএল। এখন কিন্তু সব মানুষই চিন্তা করে তার এইচডিএল নিয়ে, আসলে এইচডিএল তো তেমন কোনো ভ্যালু নাই এখন বলছে লিটারেচার। আগে অনেক সময় চিন্তা করা হতো না এইচডিএল বাড়াইতে, ওষুধ দিয়ে বাড়ানোর চেষ্টা করে না এইচডিএল বাড়ায় কোনো লাভ হয় না। জেনেটিক্যালি আমাদের এইচডিএলটা কম, কাজেই ফরগেট অ্যাবাউট এইচডিএল, আমাদের এলডিএলটাকে খেয়াল রাখতে হবে। লাইক ডায়াবেটিসের জন্য HbA1c আমাদের খেয়াল রাখি আমরা, সেরকম এখানে এলডিএলটা খেয়াল রাখতে হবে। কাজেই আপনার কথা শুনে আমি বলতে চাই মানে সাধারণ মানুষের জন্য যে এলডিএল এর প্রতি আপনার খেয়াল রাখবেন। এলডিএল ইজ দ্য মার্কার, এবং আপনার এলডিএল কত হবে সেটা নির্ভর করবে, সেটা ডিসিশন নেবে আপনার কনসার্ন কার্ডিওলজিস্ট বা কনসার্ন ফিজিশিয়ান, আপনি না, তাই না? আর এখনকার তো যে ওষুধগুলো তৈরি হয়েছে, যে কোনো ফার্মাসিউটিক্যাল ওষুধগুলো, দে আর ভেরি গুড মেডিসিন, ইফিকেসিও ভালো, সাইড এফেক্ট কম। কাজে এখানে চিন্তা করার কিছুই নাই যে বেশি দিন ওষুধ খেলে আমার যেই হবে, আমার গ্যাস্ট্রিক হবে, আমার পেপটিক আলসার হবে, আমার মাসল ড্যামেজ হবে, ইত্যাদি ইত্যাদি। অনেক মানুষ ওই গুগল সার্চ দেয়, এবং ওই সাইড ইফেক্ট গুলো পড়ে, এবং পড়ার 1-2 দিন পরে ওই সাইড ইফেক্ট গুলো নিজেরও মনে হচ্ছে আসলে তো একটু গা ম্যাচ করছে, আবার মাসল ড্যামেজ হয়ে গেল, আবার লিভার ড্যামেজ হয়ে গেল, আবার বলবে যে আমার কিডনি মানে স্টমাকে পারফোরেশন হয়ে গেল এক্সপিরিনের জন্য। দিস ইজ এ মিসকনসেপশন, ইট ইজ এ রিমোট পসিবিলিটিস। এইটা কনসার্ন ফিজিশিয়ানই, আবার বলছি কনসার্ন ফিজিশিয়ান ডিসিশন নেবে যে আপনার ওষুধ কতদিন কন্টিনিউ করতে হবে। এখন আমরা মানে আমাদের ডিসকাশন শেষের দিকে আসছি। আপনি জনগণের মধ্যে সাধারণ মানুষের জন্য একটা এরকম মেসেজ দেন যে প্রাইমারি পিসিআই আপনার তো আমি জানি যে আপনার হার্ট ফাউন্ডেশন হসপিটালে অনেক প্রাইমারি, আপনার অভিজ্ঞতাটা কি? অভিজ্ঞতা শেয়ার করুন আপনার, মানে হার্ট ফাউন্ডেশন আপনার অভিজ্ঞতা। ধন্যবাদ প্রশ্নের জন্য। আমরা হার্ট ফাউন্ডেশনে তো আমরা একটা অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। সো এখানে আমরা যত পারি কম খরচে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করে থাকি, এবং আমাদের হাসপাতালে আমরা 2015 থেকে আমাদের যত হার্ট অ্যাটাকের পেশেন্ট এসেছে সবাইকে আমরা আমাদের যে কি উপসর্গ নিয়ে এসেছিলেন, কি বয়স ছিল, সবকিছুই আমরা রেকর্ডগুলো রেখেছি ওনাদের, এবং আমাদের রেকর্ড থেকে আমরা প্রায় 16,000 পেশেন্টের আমরা রেকর্ড রাখতে সক্ষম হয়েছি এতদিন পর্যন্ত। আর যেটা দেখা গেছে যে আমাদের কিন্তু আনফর্চুনেটলি মাত্র 13.5% পেশেন্টকে আমরা প্রাইমারি পিসিআই করতে পেরেছি এবং আমরা আরও আপনার প্রায় 18% পেশেন্টকে ফার্মাকো ইনভেসিভ করতে পেরেছি। বাট অনেক পেশেন্টই শুধু ওই যে থ্রম্বোলিটিক্স নিয়ে তারপরে আর চিকিৎসা নেন নাই, আবার অনেকে এত দেরি করে এসেছেন যে ওনারা শুধু মেডিকেল ম্যানেজমেন্টটা আমরা ওনাদের দিয়ে চলে গেছেন। জি, সো আমাদের যেটা মেসেজ হলো আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে, সেটা হলো যে আমাদের মধ্যে জনসচেতনতা তৈরি করতে হবে এবং আমাদের টাইম মতো আসতে হবে। যদি আমরা সময় মতো আসি তাহলে কিন্তু আমরা এই চিকিৎসাটা আমাদের পেশেন্টদের দিতে পারবো এবং আমরা এটা এফেক্টিভলি দিতে পারবো। আমরা যদি দেরি করে ফেলি, আমাদের মাসেল যদি অনেক অলরেডি ড্যামেজড হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আমরা সেই চিকিৎসাটার 100% ফলটা দিতে পারবো। দেখেন আপনি একটা খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি দিয়েছেন। মাত্র 13% রুগী আপনাদের মতো হসপিটালে, আমি বলবো বেস্ট হসপিটাল, এখানে 13% রুগী আমরা সার্ভিস দিতে পারছি, আর বেশিরভাগ কিন্তু আমাদের তাদের 13% আর সব কিছু আমরা পাচ্ছি না। গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, এই গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টটা অ্যাচিভ করার জন্য আমাদের নাম্বারটা বাড়াতে হবে। অ্যান্ড বাড়ানোর জন্য অনেক আছে। একটা হলো কি যে আপনাদের ইন হসপিটাল সার্ভিসের তো কোনো আপনাদের ঘাটতি আছে বলে আমার জানা নেই। একটাই হলো কি মানুষকে টাইমলি আসতে হবে এবং টাইমলি কনসেন্ট দিতে হবে, এবং খরচটাও তো চিন্তা করলে হবে না। যদিও আপনাদের খরচ সবচেয়ে কম আমি জানি বাংলাদেশের মধ্যে, গভর্নমেন্ট হসপিটালের বাইরে আর কি। গভর্নমেন্ট হসপিটালে আপনাদের প্রাইস দ্য লোয়েস্ট অ্যাজ পার আই নো। এই টাকাটুকু সংগ্রহ করতে হবে।
অথবা ইন্স্যুরেন্স কাভারেজ করতে হবে। আমাদের ইন্স্যুরেন্স কাভারেজ নাই। এটা আমাদের একটা খুব বড় একটা, এটা মানে ইন্স্যুরেন্স নিয়ে আসলে আমাদের যে হেলথ ইন্স্যুরেন্স কিন্তু একটা বার্নিং ইস্যু। যদি এটা থাকতো তাহলে প্রবলেমটা হতো না, অনেক ইজি হতো এই চিকিৎসাটা, যেটা আমাদের পার্শ্ববর্তী অনেক দেশে ওনারা অলরেডি চালু করে ফেলেছে অনেক এই হেলথ ইন্স্যুরেন্স বা স্টেট ফান্ডেড চিকিৎসা। হ্যাঁ, ইমার্জেন্সি বিষয়। এবং যে আমি খুবই আনন্দিত হয়েছিলাম শুনলে যে এনআইসিভিডি তে ওনারা কিন্তু বেশ কিছু পেশেন্টের প্রাইমারি পিসিআই করেছেন, বিকজ স্টেন্ট গভর্নমেন্ট থেকে ফ্রি দেওয়া হয়েছিল। গভর্নমেন্ট প্রাইমারি পিসিআই গভর্নমেন্টের ফ্রি দেওয়া হয়েছে। আমি যখন ডাইরেক্ট ছিলাম তখন থেকে শুরু করা হয়েছে, তার আগে শুরু করছে। এখন হলো কি আপনার ফান্ডটা বাড়ানো হয়েছে, তারপরে কিন্তু অনেক পেশেন্টের যখন ছিল প্রাইমারি পিসিআই করা হচ্ছে এবং দেখা যাচ্ছে প্রাইমারি পিসি নাম্বার বেড়ে যাচ্ছে, যখনই প্রাইমারি নাম্বারটা বেড়ে যাচ্ছে। এখন অনেক সময় মনে হতে পারে যে না, এখানে এই ইনভেস্টমেন্টটা হয়তো নট ওয়ার্থি, কিন্তু এটা খুবই ওয়ার্থি। একটা মানুষ যখন একটা হার্ট অ্যাটাক হলো, আপনি যেটা বললেন, সে তো ভাবলো যে সে এখন আর কোনো কাজ করতে পারবে না, এবং আসলে তার যদি আমরা সঠিক চিকিৎসা না দিই, সে কিন্তু একটা মানে পরিবারের জন্য বোঝাও হয়ে যেতে পারে। বিকজ কিন্তু তাকে যদি আমরা সুস্থ করে তুলতে পারি এবং প্রাইমারি পিসিআই দিয়ে সেটা তার হার্ট আবার একদম সতেজ হয়ে গেল, তাহলে কিন্তু সে কিন্তু আবার তার সমাজে ফেরত গেল, তার কাজে ফেরত গেল, এবং সে সমাজে তার কন্ট্রিবিউশনটা অব্যাহত রাখলো, ফ্যামিলির জন্য কন্ট্রিবিউশন, সমাজের কন্ট্রিবিউশন, এবং আলটিমেটলি ন্যাশনাল বার্ডেনটা কমে গেল। কিন্তু একজন মানুষ যদি আর্নিং মানুষ যদি প্রথমে হার্টের পাম্পিং, ধরেন হার্টের পাম্পিং ঠিক আছে, রোগীটা মারা গেল না, কিন্তু হার্টের পাম্পিং 30 নিচে নেমে গেল, ওই মানুষ কিছুই করতে পারবে না। বরঞ্চ শেয়ার বার্ডেন টু দ্য ফ্যামিলি, বার্ডেন টু দ্য সোসাইটি। এবং গভর্নমেন্ট হসপিটালে কিন্তু এখন হলো কি এই ধরনের কাজ অ্যাক্টিভলি হচ্ছে। এবং আরেকটা সুখবর যে প্রাইমারি পিসিআই কিন্তু নাম্বার আপনি যদি বলেন তাহলে প্রায় পেরিফেরিতে বেশি হচ্ছে, অনেক বেশি হচ্ছে। নাম্বার যদি বলেন, এই যেমন পার্সেন্টেজ বললেন না যে আপনাদের 13% অ্যাচিভ করছেন, আপনার এনআইসিভিডি মেবি 10% or 5%, আই ডোন্ট নো অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স, কিন্তু পেরিফেরিতে কিন্তু প্রাইমারি পিসিআর সংখ্যাটা বেশি, সেন্টারে প্রাইমারি পিসিআই ওনারা ক্যাপাবিলিটি আছে। জি, এবং এটা খুবই একটা মানে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। ওনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন বড় বড় জেলাতে প্রাইমারি পিসিআই রেগুলার হচ্ছে। এর কারণটা হলো কি যে গভর্নমেন্ট প্রতিষ্ঠানে আপনার হলো কি অ্যাঞ্জিওমেশন আছে, কম্পিটেন্ট ডাক্তার আছে, প্রাইভেট সেক্টরও কিন্তু ইনভেস্ট করছে অ্যাঞ্জিওমেশনের জন্য কাজেই। এবং ওখানে যেহেতু ট্রাফিক কনজেশন কম, তাড়াতাড়ি চলে আসে, তারপরে ওখানে ওদের কিন্তু নাম্বারটা বেশি এসটিএম এর ক্ষেত্রে। উই মাস্ট অ্যাপ্রিশিয়েট দ্যাট, এবং আমরা এটা অ্যাপ্রিশিয়েট করি যে আমাদের বিশেষ করে ডক্টরকে আমাদের তরুণ চিকিৎসকরা যে এই মহতি কাজে এগিয়ে এসেছেন, এটা এবং সাহস নিয়ে এবং যেখানে ধরুন আমরা এখানে যখন কাজ করছি, আমরা তো অনেক সাপোর্টে কাজ করছি, আর তাদের ওখানে তো সে ছাড়া কিছু নাই, সে ছাড়া তো শুধু একাই হয়তো ডক্টর আছে, অ্যানেস্থেসিস্ট আছে, দ্যাটস অল। এবং এটা আমাদের অ্যাপ্রিশিয়েট করতে হবে। এই প্রতিকূল পরিবেশে যারা এইরকম একটা কঠিন জটিল চিকিৎসা দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, হোপ দে উইল কন্টিনিউ দিস, এবং আমরা মনে করি যে তারা আরো আগায় যাবে আর কি। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই চিকিৎসাটা আরো ছড়িয়ে পড়বে। তাদের গভর্নমেন্টেরও প্রচন্ড প্রশংসনীয় রোল আছে। আরেকটা হলো প্রাইভেট সেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট, দে আর ডুইং দ্য গ্রেট জব। আমার তো মনে হয় ক্যাথ ল্যাব করে প্রাইভেট সেক্টর কতটুকু লাভ করে আমি জানি না। প্যাথোলজি ইনভেস্টিগেশন করে প্রাইভেট সেক্টর প্রচুর লাভ করে, কিন্তু ক্যাথ ল্যাব করে প্রাইভেট সেক্টর খুব বেশি লাভ করতে পারে না। কাজে এখানে প্রাইভেট সেক্টরের মারাত্মক প্রশংসনীয় অবদান আছে বলে আমি মনে করি। সো ডিয়ার অল, আমরা পডকাস্টের শেষে চলে এসেছি, এবং আপনারা আমাদের পডকাস্ট শুনলেন, আমাদের বিষয় শুনলেন। প্রফেসর ফজিলা মালিক উনি খুব সুন্দরভাবে আপনাদেরকে বলেছেন যে প্রাইমারি পিসিআরে কী করতে হবে, কী করণীয়, এবং তার নিজস্ব অভিজ্ঞতাতেও, তার নিজস্ব অভিজ্ঞতা আপনারা ব্যাখ্যা করেছেন। কাজেই এই মেসেজগুলো আপনারা যদি শুনেন এবং এই মেসেজগুলো পাবলিককে ভেন্টিলেট করেন, মানে এটা কমিউনিকেশন করতে হবে, তাহলে কিন্তু মানুষের অনেক উপকার হবে। ফজিলা, আপনি কি জনসাধারণের উদ্দেশ্যে দু একটা কথা বলতে চান প্রাইমারি পিসিআর সম্বন্ধে অ্যাট দি এন্ড? ধন্যবাদ। তো একটাই মেসেজ আমি বলবো যে আপনারা, আমাদের সবাইকে আল্লাহ একটাই হার্ট দিয়েছেন, এই হার্টের যত্ন করা তো আমাদের সবাই দায়িত্ব, এবং সেই দায়িত্বের জন্য নাম্বার 1 হলো যে সচেতন হওয়া। যদি আমরা দেখি যে আমাদের বুকে চাপ লাগছে, ঘাম হচ্ছে, খারাপ লাগছে, ইমিডিয়েটলি এক নিকটস্থ সেবা কেন্দ্রে, স্বাস্থ্য সেবা কেন্দ্রে যাওয়া, একটা ইসিজি করা, এবং যদি সমস্যা হয় সেটা সঠিক চিকিৎসা না। এবং আপনার চেস্ট পেইন যদি টিপিক্যাল হয় তাহলে একটা অ্যাসপিরিন, একটা ক্লোপিডিগ্রল খেয়ে নেবেন, খেয়ে তারপরে আপনি হসপিটাল মুভ করবেন। সো থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর অল। আমার মনে হয় যে আজকের পডকাস্টটা আমরা এখানে শেষ করে দিচ্ছি, আর সামনের পডকাস্ট ওয়েট করবেন।
আমরা সামনে নতুন একটা সাবজেক্ট নিয়ে আসবো আমরা। আমাদের আজকের পডকাস্টের বিষয়বস্তুটা শুনলেন আপনারা, এবং আপনারা এটাকে ভেন্টিলেট করবেন, এটাকে বিভিন্ন জায়গায় কমিউনিকেশন করবেন যাতে সব মানুষের জানতে পারে। থ্যাংক ইউ ফজিলা, থ্যাংক ইউ ফর কামিং।